আজকের আলোচনা শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলোতে মানুষের মন আর কাউকে রাজি করানোর একটা দারুণ কৌশল নিয়ে কথা বলা হয়েছে। হুম, রবার্ট সিয়ালডিনির কাজ, তাই তো? একদম। ওনার একটা বিখ্যাত পরীক্ষা কিশোর অপরাধীদের চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার প্রস্তাব নিয়ে। হ্যাঁ, বেশ পরিচিত একটা পরীক্ষা। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই পরীক্ষার গভীরে গিয়ে ছাড়ের পারস্পরিকতা বা রেসিপ্রোসিটি অফ কনসেশন নীতিটা বোঝা। আচ্ছা, মানে কিভাবে একটা বড় অনুরোধ থেকে একটু সরে এসে, মানে একটা ছোট অনুরোধ করলে মানুষ প্রায়শই রাজি হয়ে যায়। কেন হয়? এর প্রভাব কি? চলুন এই মনস্তাত্ত্বিক দিকটা একটু খুঁটিয়ে দেখি। নিশ্চয়ই, শুরু করা যাক। তো সিয়ালদিনী আর তার দলবল, তারা প্রথমে কি করেছিলেন? বেশ সহজ। হ্যাঁ, কলেজের ক্যাম্পাসে গেলেন আর একদম অচেনা স্টুডেন্টদের কাছে গিয়ে বললেন, আচ্ছা, আপনারা কি কিছু কিশোর অপরাধীকে চিড়িয়াখানায় নিয়ে যেতে রাজি হবেন ভলেন্টিয়ার হিসেবে একদিনের জন্য? হ্যাঁ, সরাসরি এই অনুরোধ। হ্যাঁ, সরাসরি। আর ফলাফলটা কিন্তু বেশ অবাক করার মতো ছিল। তাই নাকি? কতজন রাজি হয়েছিলেন? প্রতি ৬ জনের মধ্যে একজন। ও, অপরিচিতদের কাছে এমন একটা আবদারের জন্য এটা তো বেশ ভালো সংখ্যা। ঠিক, আমারও তাই মনে হয়। কিন্তু আহ, এখানেই শেষ না। আসল মজাটা এর পরে। আচ্ছা, ঠিক, এরপর সিয়ালডিনি খেলার নিয়মটা একটু পাল্টে দিলেন। কিভাবে? গবেষকরা এবার অন্য একদল অপরিচিত শিক্ষার্থীর কাছে গেলেন, কিন্তু এবার প্রথমে রাখলেন একটা বিশাল অনুরোধ, মানে প্রায় অসম্ভব একটা কাজ। কি রকম অনুরোধ? তাদের বলা হলো, আপনারা কি আগামী ২ বছর ধরে প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা করে কিশোর অপরাধীদের কাউন্সিলিং বা পরামর্শ দেওয়ার কাজ করতে রাজি হবেন? ২ বছর? প্রতি সপ্তাহ? এ তো বিশাল ব্যাপার। হ্যাঁ, বুঝতেই পারছেন। ফলাফল? কেউই রাজি হয়নি নিশ্চয়ই। একদম ১০০% না। সবাই প্রত্যাখ্যান করলেন। খুবই স্বাভাবিক, তাই না? অবশ্যই। কিন্তু এখানেই কি সেই কৌশলটা এলো? ঠিক এখানে আসল খেলাটা শুরু হলো। ওই বিশাল অনুরোধটা যেই না প্রত্যাখ্যাত হলো, সঙ্গে সঙ্গে গবেষকরা একটু পিছু হটে এলেন। হুম। তারা বললেন, আচ্ছা, যদি ২ বছর সময় দেওয়া সম্ভব না হয়, তাহলে অন্তত একদিন বিতেলে ওই কিশোর অপরাধীদের চিড়িয়াখানায় নিয়ে যেতে পারবেন? ও, মানে সেই প্রথম অনুরোধটাই আবার করলেন। ঠিক তাই, সেই একই অনুরোধ, কিন্তু এবার প্রেক্ষাপটটা ভিন্ন। আর ফলাফল? এখানেই আসল চমক। আগে যেখানে সরাসরি অনুরোধে ৬ জনে একজন রাজি হচ্ছিলেন, হ্যাঁ। এবার এই বড় অনুরোধ প্রত্যাখ্যান হওয়ার পরে করা ছোট অনুরোধটায় প্রতি ২ জনের মধ্যে একজন রাজি হয়ে গেলেন। বলেন কি? দুজনের একজন? মানে 50%? হ্যাঁ, 50%, আগের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। ৩ গুণ? শুধু অনুরোধটা পেশ করার ভঙ্গি বদলানোর জন্য? এটা কিভাবে সম্ভব হলো? মানুষ কি তাহলে প্রথমবার না বলার জন্য একটু অপরাধবোধে ভুগছিল বা এরকম কিছু? অপরাধবোধ ঠিক বলা যাবে না, তবে কাছাকাছি একটা ব্যাপার। সিয়ালডিনি এটাকে বলছেন ছাড়ের পারস্পরিকতা। রেসিপ্রসিটি অফ কনসেশন। ছাড়ের পারস্পরিকতা মানে? মানে ব্যাপারটা হলো, যখন গবেষকরা তাদের ওই বিশাল প্রায় অবাস্তব অনুরোধটা থেকে সরে এলেন, মানে একটা অনেক ছোট অনুরোধ করলেন, তখন অন্য পক্ষের মনে হলো যে গবেষকরা একটা ছাড় দিয়েছেন। আচ্ছা, যেন তারা নিজেদের দাবি থেকে অনেকটা নেমে এসেছে। একদম। আর দেখুন, আমরা সামাজিক জীব তো, আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে, কেউ যদি আমাদের দিকে একটু এগিয়ে আসে বা সৌজন্য দেখায় বা কোনো ছাড় দেয়, আমরাও প্রতিদানে কিছু একটা করতে চাই। হুম হুম এটা প্রায় অটোম্যাটিক। হুম এক্ষেত্রেও তাই হলো। গবেষকদের দেওয়া ওই ছাড়ের প্রতিদান হিসাবে শিক্ষার্থীরাও নিজেরা একটু ছাড় দিলেন। মানে যে অনুরোধে হয়তো তারা প্রথমে রাজি হতেন না, হুম। সেটাতে হ্যাঁ বলে দিলেন। বাহ! এটা তো খুব সূক্ষ্ম একটা মনস্তাত্ত্বিক চাল। হ্যাঁ, এবং এটা প্রায়শই অবচেতন মনেই ঘটে। মনে হয় যেন, আরে ওনারা যখন এতটা ছাড় দিলেন, আমিও একটু দিই। এই পারস্পরিকতার চাপেই রাজি হওয়ার হারটা এত বেড়ে গেল। দারুণ। তার মানে শুধু কথার মারপ্যাচে, উপস্থাপনার কৌশলে কাউকে দিয়ে এমন কিছু করিয়ে নেওয়া যায় যা সে হয়তো স্বাভাবিক অবস্থায় করত না। অবশ্যই। এটা কি শুধু ল্যাবের মধ্যেই কাজ করে, নাকি বাস্তব জীবনেও আমরা এরকম দেখি? উফ! বাস্তব জীবনে তো এটা হরদম ঘটছে। হামেশাই। যেমন? এই ধরুন, দোকানে দর কষাকষি। হুম। বিক্রেতারা প্রায় কী করেন? প্রথমে একটা অনেক বেশি দাম বলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তারপর সেখান থেকে কিছুটা কমান, একটা ছাড় দেন। এতে ক্রেতার মনে হয়, বাহ, আমি একটা ভালো ডিল পাচ্ছি।
আর বিক্রেতার দেওয়া ওই ছাড়ের প্রতিদান হিসেবে তিনি জিনিসটা কিনে ফেলেন। ঠিক ঠিক। আবার ধরুন অফিসে কেউ হয়তো প্রথমে আপনাকে একটা বিশাল প্রজেক্টে সাহায্য করতে বলল। হ্যাঁ, আপনি বললেন, না ভাই এত সময় নেই। তখন সে হয়তো বলল, আচ্ছা পুরোটা না হোক অন্তত এই ছোট অংশটা একটু দেখে দেবে। তখন কিন্তু হ্যাঁ বলার সম্ভাবনা বেড়ে যায়। একদম তাই। এটাই হলো ছাড়ের পারস্পরিকতা। বড় অনুরোধ থেকে ছোট অনুরোধেই নেমে আসা। তার মানে আমরা হয়তো নিজের অজান্তেই রোজ এই কৌশলের শিকার হচ্ছি, আবার হয়তো নিজেরাও ব্যবহার করছি। হ্যাঁ, দুটোই সত্যি। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, যদি কেউ বুঝতে পারে যে এটা একটা কৌশল, মানে যদি ধরে ফেলে যে প্রথম অনুরোধটা ইচ্ছে করেই বড় করে বলা হয়েছিল, তখনও কি এটা কাজ করে? খুব ভালো প্রশ্ন। দেখুন, সচেতনতা অবশ্যই এর প্রভাব কিছুটা কমাতে পারে। হুম। যদি কেউ পরিষ্কার বুঝতে পারে যে এটা স্রেফ একটা কৌশল, প্রথম অনুরোধটা করাই হয়েছিল পরেরটা আদায় করার জন্য, তাহলে সে হয়তো সচেতনভাবে প্রতিরোধ করতে পারবে। আচ্ছা। কিন্তু মুশকিল হলো এই পারস্পরিকতার চাপটা, মানে কেউ ছাড় দিলে প্রতিদান দেওয়ার ইচ্ছেটা, এটা আমাদের সামাজিক প্রশিক্ষণের এত গভীরে আছে যে অনেক সময় জেনে বুঝেও এর প্রভাব এড়ানো কঠিন হয়ে যায়। মানে সৌজন্যের খাতিরে অনেকে রাজি হয়ে যায়। হ্যাঁ, অনেকটা সেরকম। তাছাড়া সবসময় তো আর বোঝা যায় না কোনটা আসল অনুরোধ আর কোনটা নিছক কৌশল। তা অবশ্য ঠিক। তার মানে এই কৌশলটা যেমন কার্যকর, তেমনি এর নৈতিক দিকটাও কিন্তু ভাবার মতো। অবশ্যই, কখন এটা নিছক কাউকে রাজি করানোর একটা নিরীহ উপায়, আর কখন এটা কাউকে একটু সূক্ষ্মভাবে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার চেষ্টা, সেই লাইনটা তো বেশ ধুন্দলা হতে পারে। একদম। এই পরীক্ষাটা বা এই নীতিটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমরা যে সিদ্ধান্তগুলো নিই বা যেগুলোতে সম্মতি দিই, তার পেছনে সবসময় নিখাদ যুক্তি কাজ করে না। পরিস্থিতি, অনুরোধ উপস্থাপনার ভঙ্গি এগুলো বিরাট ভূমিকা রাখে। আমরা কতটা সচেতনভাবে হ্যাঁ বা না বলছি, সেটা নিয়ে আসলেই প্রশ্ন তোলার জায়গা আছে। ঠিক। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি। হ্যাঁ। তো আমি শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। এই যে ছাড়ের পারস্পরিকতা নীতিটা আমরা জানলাম, হুম। এটা জানার পর আমরা কি আমাদের চারপাশের অনুরোধগুলোকে একটু অন্যভাবে দেখব? দোকানে দর কষার সময়ে, বা বন্ধুর কোনো অনুরোধে সাড়া দেওয়ার সময়, অথবা যখন আমরা নিজেরা কাউকে কিছু বলছি? হ্যাঁ, এই মনস্তাত্ত্বিক দিকটা কি তখন মাথায় আসবে? সেটাই। আর আমরা নিজেরাই বা কখন, কিভাবে এই কৌশলটা ব্যবহার করছি, হয়তো নিজের অজান্তেই? এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই ভাবা উচিত। খুব ইন্টারেস্টিং একটা আলোচনা হলো।